নজিরবিহীন বন্যার কবলে দক্ষিণ এশিয়ার ৩ দেশ, পাকিস্তানে ৩ শতাধিক মৃত্যু, আরও বিপর্যয়ের পূর্বাভাস। গাজায় নতুন করে ৪০ ফিলিস্তিনিকে হত্যা, যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধ বন্ধে পরিস্থিতি জটিল করে তুলেছে পুতিন, অভিযোগ জেলেনস্কির চুক্তি করা উচিত বললেন ট্রাম্প। দর্শক, শিরোনামে যেমনটি শুনছিলেন, দক্ষিণ এশিয়ার ৩ দেশে নজিরবিহীন বন্যায় প্রাণহানি 450 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু দেখছে পাকিস্তান। দেশটিতে 48 ঘন্টায় প্রাণ গেছে ৩৫১ জনের। বুনের জেলায় নিখোঁজ ২ শতাধিক। এছাড়া ভারতের কাশ্মীরের 60 ও নেপালে বৃষ্টি ও বন্যায় প্রাণহানি হয়েছে আরও ৪১ জনের। ৩ দেশে বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৬০০ ছাড়িয়েছে। এখনো খোঁজ নেই বহু মানুষের। অতি ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা আর পাহাড়ি ঢলে মৃত্যুপুরী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল। শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন অন্তত ৩২৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। বন্যায় এখনও নিখোঁজ বহু মানুষ। বিশেষ করে প্রদেশটির বুনের, সোয়াত, মানসেহরা, বাজাউর এবং বাটা গ্রামে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। বুনের জেলার প্রায় সব পরিবারেই ঘটেছে মৃত্যু। দাফন করার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। এগিয়ে এসেছেন আশপাশের এলাকার মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, দোকানপাট এবং অবকাঠামো। উদ্ধারকর্মীরা রাতের আঁধার ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে মৃতদেহ ও আহতদের ভিড়ে চরম সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে অতি ভারী বৃষ্টি থেকে তৈরি হয় বন্যা। মুহূর্তেই শত শত মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। প্রতিটি গ্রামের ৭০ থেকে ৮০% ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন সরকারি সহায়তা এখনো অপর্যাপ্ত। অন্যদিকে গিলগিট, বালতিস্তান আর আজাদ কাশ্মীর থেকেও আসছে একের পর এক হতাহতের খবর। ভারতের জনপ্রিয় তীর্থস্থান চাষেসাটিতে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৬০ জনের। নিখোঁজ আছে ২ শতাধিক মানুষ। জম্মু কাশ্মীরে কাদামাটির নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। নতুন করে এক বৃদ্ধ সহ ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আবহাওয়াবিদরা এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে দায়ী করছেন। অন্যদিকে নেপালে বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। নিখোঁজ আছে শতাধিক মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, পাকিস্তানে ভয়াবহ আকার নিয়েছে বন্যা পরিস্থিতি। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশটির আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ আয়েশা গাজী। মিস আয়েশা গাজী, ওয়েলকাম টু ওয়ার্ল্ড নিউজ টুডে অন চ্যানেল 24. Flash flood have killed more than 300 people in recent days. What's the current situation? Why Pakistan is so vulnerable to deadly flooding? 300 is the number that we have come to know so far, but the death toll is certainly much more than 300 because rescue workers are still working and they are still looking for the dead bodies. Especially in, the flooding has been done due to cloudburst. The flooding has been done in more than one areas. In Buner, in Bajour, in Swat, in some parts of Indian-occupied Kashmir. So from there onwards, all parts, there are many parts that have been flooded. And that is because of the flooding, the infrastructure has been destroyed, completely destroyed. That is making the rescue process very difficult. And then the bodies, the whole, in some places like in Buner, the whole villages have been wiped out. So it is very difficult to say what is the death toll because many dead bodies have yet to be found. And many are unfound, to be honest. In this sort of calamity, it is impossible to find everybody that has been missed. There are families that have lost most of their family members because in these areas the whole families live together. That is the kind of culture it is. So the situation in there is very devastating at the moment. The mosques are, I'll just give you one example of the devastation, that some mosques are making announcements there. As you know, the mass burials are happening, mass funerals are happening, that they have shortage of manpower. They are asking from other villages for the men to come over and participate in the last rites of people. And they are appealing for women from other villages to come over and take responsibility of women's dead bodies for last rites, preparing them for last rites. So this is the kind of devastation that area is going through. And it is how it is happening, why Pakistan is so vulnerable. It is not just Pakistan that is vulnerable. We need to remember that we are going through climate change, and that is a fact. For a long time, we had been denying it, or we had not been taking it serious for a long time.
But the people who had been working in climate and climate change and global warming, they had been warning that the monsoon pattern will be changing very soon. And what we are seeing in Pakistan right now, it's a very different monsoon pattern. It's a hyper monsoon, I would say. It comes much earlier than it is supposed to come, and all this is started happening from industrial revolution in European countries and in Western countries from 1850s. Every decade had been much more warmer than the previous decade. So we knew what's going to happen. The people who studied this, they knew it is going to happen, and they had been warning that the monsoon is going to be very hyper, and the whole pattern is going to change. And this is what is happening, not just in Pakistan, in Bangladesh, in India, in all that belt. We are seeing that sort of very hyper and intensive monsoons. And then in addition to that, this is something, as I'm talking about the cloudburst sort of situation, it is something that is very hard to predict earlier. So it is very hard to give the warnings to the people to look for how they can survive and how they can save or how they can leave the area. So it is very difficult to predict earlier. Adding to that is the house belts that have been built around the river and near the water stream areas, and the very wrong, I would say, planning of the infrastructure, because some areas that were prohibited for construction, they had been given allowance for the buildings to be built there, and that has added to the devastation in the area, and then deforestation. There are so many multiplying factors in this, but this is something that we all need to worry about and sit down together. Pakistan, India, Bangladesh, all these belts, we need to sit Miss together. Aisha, and thank you so much. Thanks for joining. পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের জানাচ্ছিলেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ আয়েশা গাজী। গাজা ইসরায়েলি আগ্রাসনে নতুন করে ঝরেছে 40 ফিলিস্তিনি প্রাণ। এর মধ্যে 23 জনের মৃত্যু হয়েছে ত্রাণ আনতে গিয়ে। এ নিয়ে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে আইডিএফ এর হামলায় প্রাণহানি বেড়ে প্রায় 2000 দাঁড়ালো। সীমিত পরিসরে দেয়া ত্রাণ অনুমোদনেও থামেনি দুর্ভিক্ষের কষাঘাত। ক্ষুধার যন্ত্রণায় গেল একদিনে ঝরেছে এক শিশুসহ আরও 11 ফিলিস্তিনির প্রাণ। এ নিয়ে গাজায় অনাহারে প্রাণ গেল 251 ফিলিস্তিনির। এদিকে যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিব সহ দেশ জুড়ে বিক্ষোভ করেছে ইসরায়েলের সাধারণ মানুষ। বিক্ষোভের সময় আটক করা হয়েছে অন্তত 38 জনকে। যুদ্ধবিরতিতে রাজি না হয়ে যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে জটিল করে তুলছে রাশিয়া। আলাস্কা বৈঠকের জের ধরে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতির অসংখ্য আহ্বান বারবার প্রত্যাখ্যান করছে মস্কো। কখন বন্ধ করা হবে হত্যাকাণ্ড সে বিষয়ে পুতিনের কাছ থেকে আজও মেলেনি আশার বাণী। ফলে আরও ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। ট্রাম্পের সাথে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি। আলোচনা হতে পারে শান্তি চুক্তির শর্ত নিয়ে। এর আগে ট্রাম্প বলেন, দ্রুত স্থায়ী কোনো চুক্তিতে সম্মত হওয়া উচিত দুপক্ষের। President Putin invited me to get involved. যুদ্ধবন্ধে ইউক্রেনের দুটি অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। এমনটাই জেলেনস্কিকে টেলিফোনে জানান ট্রাম্প। বিষয়টি গোপনীয় হলেও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য ফাঁস করেছে, যেখানে বলা হয়েছে এমন প্রস্তাবে ট্রাম্পের সম্মতি থাকলেও বিরোধিতা করেছে ইউক্রেন। পুতিনের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। যোগ দেয় ইউরোপের কয়েক দেশের নেতারাও, কিন্তু ঠিক কী কথা হয়েছিল 1 ঘন্টার সেই ফোন আলাপে সেটি গোপনীয়। যদিও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে গোপন সেই ফোন আলাপের তথ্য তারা পেয়েছে, যেখানে বলা হয়েছে যুদ্ধবন্ধে ইউক্রেনের দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পত্রিকাটি আরও জানায়, টেলিফোনে ইউক্রেন প্রেসিডেন্টকে সে শর্ত মেনে চুক্তি করতে বলেছেন ট্রাম্প। এর আগেও বহুবার দোনেস্ক ও লুহান্স্ক থেকে ইউক্রেনকে সরে দাঁড়ানোর শর্ত দিয়েছিল রাশিয়া। বর্তমানে লুহান্স্কের পুরো অংশ মস্কোর দখলে থাকলেও দোনেস্কের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতর্স্ক ও স্লোভিয়ান্স্ক সহ বেশ কিছু অংশ এখনও কিয়েভ সেনাদের নিয়ন্ত্রণে। এছাড়া অঞ্চল দুটো শুধু কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং খনিজ সম্পদেও সমৃদ্ধ। কয়লা আর লৌহ আকরিকের ভাণ্ডার এই দুই অঞ্চলে, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান। তাই ডনবাস রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে উঠেছে।
তাই ফোন আলাপের পরপরই ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্ব নিয়ে এক যৌথ বিবৃতি দেন ইউরোপের নেতারা, যাতে বলা হয় আন্তর্জাতিক সীমান্ত কোনোভাবেই বল প্রয়োগে পাল্টানো যাবে না। তবে তারা ট্রাম্পের যুদ্ধ থামানোর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, ফিনল্যান্ড ও পোল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে টেকসই সমাধানের দিকে জোর দিয়েছেন জেলেনস্কি। তার দাবি, যুদ্ধক্ষেত্র ও আকাশপথে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, যুদ্ধবন্দীদের মুক্তি ও অপহৃত শিশুদের ফিরিয়ে দেওয়ার শর্তও দেন তিনি। তবে হামলা বন্ধ তো দূর, ট্রাম্পের সাথে আলোচনা শেষ হওয়া মাত্র হামলার তেজ যেন আরও বাড়িয়েছে মস্কো। বৈঠক পরবর্তী কয়েক ঘন্টায় ইউক্রেনে 85টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে ভারতে আসছে না মার্কিন প্রতিনিধি দল। বাণিজ্য আলোচনার নতুন তারিখ ঘোষণা না হলে 27 আগস্ট থেকে দিল্লির পণ্যের ওপর বসবে 50% শুল্ক। ওয়াশিংটনের সাথে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন সামাল দিতে বিকল্প উপায় হিসেবে ব্রিক্সভুক্ত উপসাগরীয় অঞ্চলের দেশের দিকে ঝুঁকবে ভারত, বলছেন বিশেষজ্ঞরা। माय फ्रेंड मिस्टर डोनाल्ड ट्रम्प, हम सब खड़े होकर के नमस्ते ट्रम्प। ট্রাম্পের আগের মেয়াদে যুক্তরাষ্ট্রের পরম বন্ধু হিসেবেই ভারতকে চিনত বিশ্ব। ট্রাম্প মোদির ব্রোমান্স বা ভাইসুলভ সম্পর্ক ছিল বৈশ্বিক রাজনীতির অন্যতম আলোচনার বিষয়। তবে দ্বিতীয় মেয়াদে ঠিক উল্টো চিত্র। রাশিয়ার সাথে প্রতিরক্ষা ও জ্বালানি বাণিজ্য ধরে রেখেছে মোদি সরকার, যাতে পাল্টেছে ওয়াশিংটন দিল্লির কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সমীকরণ। মার্কিন সতর্কতাকে পাশ কাটিয়ে মস্কোর সাথে বাণিজ্যের ফলে ভারতের উপর দিয়ে বয়ে যাচ্ছে ট্রাম্পের ছোড়া 25% শুল্ক ঝড়। এর দফা রফা করতে বাণিজ্য আলোচনায় ভারতে আসার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের। তবে 25 থেকে 29 আগস্ট পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকটি বাতিল করেছে ওয়াশিংটন। আলোচনার নতুন তারিখও হয়ে পড়েছে অনিশ্চিত। ফলে 27 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রে যে অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে তার আগে সমাধানের আশাও অনেকটা ক্ষীণ। নতুন শুল্ক কার্যকর হলে কিছু পণ্যের ওপর কর হার বেড়ে দাঁড়াবে 50%, যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে বাণিজ্য ঘাটতি ও নয়াদিল্লির মূল্য ছাড়ে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখার বিষয়টি। সমাধানে আসতে ওয়াশিংটন দিল্লির 5 দফা বৈঠক হয়েছে ব্যর্থ। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র রুশ তেল কেনার জন্য দিল্লিকে লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। এদিকে অতিরিক্ত শুল্কের জবাবে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র কেনা স্থগিত রেখেছে, যা ইঙ্গিত দেয় অস্ত্রের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র ছাড়াও বিকল্প উৎস আছে নয়াদিল্লির। সেই সাথে পাল্টা পদক্ষেপের রূপরেখা তৈরি করতে শুরু করেছেন ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পাশাপাশি ব্রিক্স জোট সহযোগী ও পশ্চিমা দেশগুলোর বাইরের অর্থনীতির সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের দিকে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের খড়গও ভারতকে বিচ্ছিন্ন করার পরিবর্তে বহুমেরু বিশ্বের উদ্ভবকে ত্বরান্বিত করবে, যাতে ভারতের বাণিজ্য সরাসরি উপসাগরীয় অঞ্চল ও আসিয়ান বাজারের দিকে ঝুঁকবে। রাখি জেসমিন, চ্যানেল 24। ব্যাটারি শিল্পে নিজেদের অবস্থান শীর্ষে রাখতে নিজেদের প্রতিষ্ঠান সিএটিএলকে করছে শক্তিশালী। এরই মধ্যে দেশের বাইরে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং প্রযুক্তির উন্নয়নে সিএটিএল বিনিয়োগ করছে কয়েক বিলিয়ন ডলার। বিশ্বজুড়ে ব্যাটারি শিল্পের জয় জয়কারের মাঝে সবচেয়ে এগিয়ে চীন। প্রায় 160 বিলিয়ন ডলারের বাজারে দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে, যার মধ্যে অন্যতম কন্টেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি সিএটিএল, যারা ইতিমধ্যে বিশ্ববাজারের ব্যাটারির 85% দখল করেছে। গত বছর সিএটিএল $7 বিলিয়ন লাভের বিপরীতে নিজেদের আধিপত্য ধরে রাখতে চীনের বাইরেও কারখানা স্থাপন করছে। হংকংয়ের শেয়ার বাজারে সিএটিএল $5 বিলিয়ন তহবিল সংগ্রহ করে হাঙ্গেরিতে নতুন কারখানা স্থাপনে চালাচ্ছে কার্যক্রম। ব্যাটারি প্রযুক্তিকে আরও উন্নত করতে বিনিয়োগ করা হয়েছে $2.5 বিলিয়ন।
যা প্রতিদ্বন্দ্বী এলজির গবেষণার বিনিয়োগের 3 গুণেরও বেশি। তাছাড়া গ্রিড স্টোরেজ সিস্টেম ব্যবসারও সম্প্রসারণ করে গত বছর প্রতিষ্ঠানটির মোট আয়ের 16% এসেছে। তবে সিএটিএল এর মোট বিক্রির 6% যুক্তরাষ্ট্র থেকে আসলেও মার্কিন রাজনীতিবিদদের চীন বিদ্বেষী মনোভাব পথের কাঁটা হতে পারে প্রতিষ্ঠানটির জন্য। অন্যদিকে ইউরোপে কমেছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি, ফলে কমেছে সিএটিএল এর ব্যাটারি চাহিদা। নুসরাত মৌমি, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।